ভালো জীবনসঙ্গী খুঁজতে গেলে আমার কাছে ৩ টি অধ্যায় খুব বেশি আপনার দুনিয়া একদিকে চলে গেল যখন সে বলবে যে আমি তো আছি। আমরা জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে ২ টো ভুল করি। আসসালামু আলাইকুম। পালকি ম্যাচমেকিং লিমিটেড থেকে সিনিয়র এক্সিকিউটিভ শ্রাবণী আক্তার বলছি। আজকে আমি কিছু ইম্পোর্টেন্ট টপিকস নিয়ে কথা বলার জন্য এসেছি এবং আমাদের সাথে আছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আয়েশা আক্তার মনি। আজকে তাদের কাছে কোয়েশ্চেন থাকবে যে জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে কি বোঝা দরকার বা কি টপিকস এর উপর আমাদের গুরুত্ব দেওয়া দরকার? আসসালামু আলাইকুম। আমি পালকি ম্যাচমেকিং লিমিটেড থেকে এক সপ্তাহ বলছিলাম। সামিয়া আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি কোয়েশ্চেন করার জন্যে। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পোর্টেন্ট আমাদের জন্যে। যে আমাদের জীবনে জীবনসঙ্গী বলতেই আসলে খুঁজতে গেলে আমরা কোন ব্যাপারগুলো ফেস করি। ভালো জীবনসঙ্গী খুঁজতে গেলে আমার কাছে ৩ টি অধ্যায় খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। ১ম টা হচ্ছে সম্মান, ২য় টা হচ্ছে শান্তি এবং ৩য় টা হচ্ছে টিমমেট। ১ম টা হচ্ছে শান্তি। আপনার হচ্ছে টাকা থাকলেই হচ্ছে শান্তি আসবে এই ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে আ মানে প্র্যাকটিক্যাল না জিনিসটা। জিনিসটা হচ্ছে যে শান্তি এমন একটা জায়গা যেখানে দিন শেষে পার্টনারের কাছে গিয়ে আপনি আপনার মন খুলে খোলা বইয়ের মতো কথা বলতে পারবেন। এটা টাকা দিয়ে কেনা যায় না। আর এই শান্তিটা অনেক টাইমে নিজেকে অনেক কিছু ভেবে চিন্তে ফিক্সড করা লাগে যে অ্যাকচুয়ালি আমার জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে এটা ১ম গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি শান্তিটা কোথায় গেলে পাবো। একটা মানুষকে আপনি হুট করেই আপনি ১ম দেখাতেই পাগল হয়ে যাবেন। তারপরে সেই জিনিসটা চলে যাবে, মোহটা চলে যাবে। তো সেখানে শান্তি কতটা বিরাজমান এটা আপনাকে জাজ করার ক্ষেত্রে আগে দেখতে হবে যে মানুষটার সাথে আপনার আ মানে ১ম দেখা সাক্ষাতেই তো অনেক কিছু বুঝা যায় না। অনেক কিছু চিন্তা ভাবনা করে যে এই মানুষটার কাছে গিয়ে আমি দিন শেষে কথা বলতে পারবো কিনা। বা হচ্ছে যে আপনাকে উদাহরণ দিয়ে বলি খুব সহজ করে। আপনি হচ্ছে যে ২ জনই ২ টা কাপল। ২ জনই হচ্ছে যে আপনার খুবই ভালো আপনার প্রাইভেট একটা কোম্পানিতে জব করে বা খুবই ভালো একটা মোটামুটি ভালো টাকা অঙ্কেরই জব করেন। টাকা অঙ্কটা কেন বলছি যে টাকা দিয়ে কিন্তু সুখ কেনা যায় না। সুখ কেনা যায়, শান্তি কেনা যায় না আসলে। তো ২ জনের কাপেলে একজন ঘরে গেলে এটা নাই, সেটা নাই, এই হয়নি, সেই হয়নি, কমপ্লেইন সেখানে কিন্তু শান্তিটা থাকবে না। বাট একজন হচ্ছে ঘরে যাওয়ার পরেই ওয়াইফের একটা সুন্দর একটা হাসি, সারাদিনটা কেমন গেল? এই যে সারাদিনটা কেমন গেল? এই কোয়েশ্চেনটা একটা হাসব্যান্ডের কাছে বা একটা লাইফ পার্টনার এর কাছে খুব বেশি ইম্পোর্টেন্ট যে আমি ঘরে গিয়ে কেউ একজন আমাকে জিজ্ঞেস করার জন্য থাকবে যে আমার দিনটা কেমন গেল? এটা একটা মানসিক শান্তি। আর দিন শেষে যদি আপনি মানসিক শান্তি আপনার না থাকে, আপনার কোনো কিছু এটাতে আপনি সাকসেসফুল হতে পারবেন না। তো সেই জায়গায় শান্তি অনেক বড় ব্যাপার। আমাদের ২য় পয়েন্টটা ছিল সম্মান। এখন এই সম্মানটা কিভাবে আপনার লাইফে হচ্ছে আপনাকে ট্রিট করবে? লাইক আপনার লাইফ পার্টনার ৮-১০ টা মানুষের সাথে আপনাকে কিভাবে মানে আপনার সাথে ব্যবহার করছে বা হচ্ছে যে আপনাকে ঘরের ভিতর কিভাবে ব্যবহার করছে। এখানে কিছু ডিফারেন্সেস আছে। লাইক আমি এক্সাম্পল দিয়ে বলি যে আপনার লাইফ পার্টনার আপনাকে ৮-১০ টা মানুষের সামনে কিন্তু অসম্মান করবে না। হ্যাঁ? তো আপনি যখন দেখবেন যে মানুষটা হচ্ছে যে আমাকে ৮-১০ টা মানুষের সামনে আমাকে অসম্মান করছে না, সেখানে ডেফিনিটলি আপনার একটা আত্মিক শান্তির সাথে ইনক্লুডেড। হ্যাঁ? আপনি অনায়াসে সেই জায়গাটাতে ভালো থাকবেন। সে আপনাকে ৮-১০ টা মানুষের সামনে ছোট করবে না। আপনার স্বপ্নকে সে বড় করে দেখবে। হ্যাঁ? এবং আমাদের এখনকার যে জেনারেশনে সবাই কিন্তু কম বেশি হচ্ছে যে কম বেশি না, প্রায় 80% ই কিন্তু আমরা ক্যারিয়ার ফিট নিয়ে হই। হ্যাঁ? আমাদের সবারই কিছু নিজস্বতা আছে। তো লাইফ পার্টনার খোঁজার ক্ষেত্রে সবসময় আমরা এই জিনিসটা মনে রাখবো যে আমার যে লাইফ পার্টনার হবে সে আমার ক্যারিয়ার বা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথার সম্মান দিচ্ছে কিনা। ছোটখাটো ব্যাপারে অনেক ছোটখাটো ব্যাপারে কিন্তু অনেক কিছু আপনার সম্মান পাচ্ছেন না অসম্মান পাচ্ছেন। এটা আপনি আপনার সামনের মানুষটার সামনে বসলে কথা বললেই কিন্তু বুঝে যাবে। তো কোনটা হচ্ছে আপনার পজিটিভ ভাইব দিবে, কোনটা আপনার নেগেটিভ ভাইব দিবে। সে মানুষটার কিছু কোয়েশ্চেন করবেন। সেই মানুষটার কথার মধ্যেই কিন্তু আপনি পাবেন যে আপনি তার সাথে আগাবেন কি আগাবে না। তো আপনাকে দেখতে হবে সম্মান জিনিসটা অতি গুরুত্বপূর্ণ জিনিস। এটা প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আপনাকে এটা বোঝা উচিত। আর আরেকটা লাস্ট কোয়েশ্চেন আপনি আমাকে করেছেন যে টিমমেট। জি, টিমমেটটা কিভাবে? টিমমেটটা হচ্ছে যে শুধুমাত্র ওয়ার্কিং একটা পরিবেশে আমরা টিমমেট হিসেবে কাজ করব তা না। আমার হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে বা আমার যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকি সেই জায়গায় একটা টিমমেট হয়। সেটা কিভাবে হয়? যে আমি যখন হচ্ছে যে আপনার আ কি বলে একটা মানে উত্থান-পতন তো সব লাইফেই থাকে। প্রত্যেকটা সংসারে উত্থান-পতন থাকে। তো আমার খারাপ সময়ে আমার হাসব্যান্ড আমাকে কিভাবে সাপোর্ট দিচ্ছে, মেন্টালি সাপোর্ট বলেন, আপনার হচ্ছে ফিন্যান্সিয়ালি সাপোর্ট বলেন বা হচ্ছে যে যখন সে আমাকে আমার খারাপ টাইমে এসে যখন সে আমাকে বলবে যে, "আমি তো আছি।"
আপনার দুনিয়া একদিকে চলে গেল, যখন সে বলবে যে আমি তো আছি, এই শব্দটা আপনার সকল প্রবলেম সলিউশন করে দিবে। তার কাছে এটা অ্যাবিলিটি সম্পন্ন থাকুক আর না থাকুক, হ্যাঁ, আমরা এই সলিউশনটাকে আমরা আমাদের ম্যাচমেকিং এর ক্ষেত্রে বলি এটা ইট ওয়াজ এ টিমমেট। হ্যাঁ, তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টিমমেট। খারাপ সময়ে হচ্ছে আপনার আপনি আপনার হাজব্যান্ডকে কতটুকু আপনার কি বলে এটাকে আচ্ছা, ব্যাকআপ আচ্ছা। দিচ্ছেন, হ্যাঁ। ব্যাকআপ দিচ্ছেন, বা আপনার হাজবেন্ড আপনাকে কতটুকু ব্যাকআপ দিচ্ছে। তো এটা অনেক বেশি জরুরি যে আপনার মন মানসিকতা আছে কিনা। শুধুমাত্র আপনি আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে যে আপনি এক্সপেকটেশন রাখবেন যে সে টিমমেট করবে, তাও না। আমাদের জায়গা থেকেও, আমাদের মেয়েদের জায়গা থেকেও আমাদের এটা চিন্তা ভাবনা করা উচিত যে আমরা তাকে কিভাবে কোঅপারেট করব। হ্যাঁ, তো আপনি যেটা কোশ্চেন করলেন যে জীবন সঙ্গী খুঁজতে গেলে আসলে ম্যাচ মেকিং করার টাইমে যখন ক্লায়েন্টরা রিকোয়ারমেন্টস দেয়, অনেক রিকোয়ারমেন্টসই আসে, বাট আপনাদের 3টা পয়েন্টে আমরা একটু বেশি ফোকাস দিই। নাম্বার 1 শান্তি, সম্মান এবং টিমমেট। এই জিনিসগুলো দুটো পক্ষরই, ছেলে মেয়েদের এবং গার্জিয়ানদেরকে ওই জিনিসগুলো পাত্র বা পাত্রী খোঁজার ক্ষেত্রে জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে খুব সাবধানতার সহিত। আমাদেরকে চোখ কান খোলা রেখে জিনিসগুলো সুন্দর করে খুঁজতে হবে। থ্যাংক ইউ। আজকে আমাদের আপু অনেক সুন্দর করে জিনিসগুলো আমাদেরকে উপস্থাপন করলেন যে কিভাবে একজন জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখবেন। আপু, আপনি যেই কোশ্চেনটার অ্যান্সার দিলেন তার সাথে রিলেটেড আমি আরেকটা কোশ্চেন আপনাকে করতে চাচ্ছি, যেমন জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে কি কি ভুল হতো? আমরা জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে দুটো ভুল করি। বাইরের চাকচিক্য, গাড়ি বাড়ি, শান্তি না খুঁজে আমরা আগে দেখি যে বাইরের চাকচিক্যটা দেখি। শোনেন, একটা কথা বলি, টাকা পয়সা আসলে চলে যায় কিন্তু চরিত্র কিন্তু থেকে যায়। যখন এসে বলে যে দেখেন আমার টাকা পয়সা তো লাগেই, টাকা পয়সা তো লাগবে, এটা জীবন চলার ক্ষেত্রে এটা খুবই অপরিহার্য। বাট আমরা চেষ্টা করি কি যে যখন রিকোয়ারমেন্ট গুলো নেই, আমাদের খুব ভালো লাগে যখন গার্জিয়ানরা বলে যে ছেলেটা নামাজি হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মানেই হচ্ছে যে আপনি একদম ভালো, তা কিন্তু না। কিন্তু তার অ্যাক্টিভিটিস, তাকে দেখতে গেলে তার কথাবার্তা, প্র্যাকটিসিং মুসলিম আর হচ্ছে যে আপনার ইসলামের গোড়ামি, এটা নিয়ে আসলে অনেক আপনার তর্ক বিতর্ক তো আছে, সেটাতে আমি না যাই। বাট কিছু কিছু যখন আপনার গার্জিয়ানরা এসে বলে যে আমার টাকার থেকে বেশি ফোকাস আমি ছেলের চরিত্রের দিকে দিই। টাকা একটা টাইমে ফুরিয়ে যায়, কিন্তু চরিত্র যদি ভালো না হয়, চরিত্রটা কিন্তু থেকে যায়। সেখানে দিন শেষে আপনার স্বামীর, হাজবেন্ডের যদি চরিত্রটা ভালো না হয়, তাহলে কিন্তু দিন শেষে সেখানে সংসারটা টিকবে না। তো আমাদের প্রথম ভুল হয় বাইরের চাকচিক্যতা, গাড়ি বাড়ি এবং হচ্ছে ছেলে লম্বা রাজকুমারের মতো দেখতে সুন্দর। সুন্দর তো সবাই চায়, সুন্দরের পূজারি আসলে সবাই, কিন্তু সেটার সাথে সাথে আমাকে দেখতে হবে যে সেই মানুষটার চরিত্রটা কিরকম। দ্বিতীয়টা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার পাল্টানো, মানে সে পাল্টে যাবে। পাল্টানো বলতে আপু? বিয়ের পরে কিভাবে ঠিক হবে? যে বিয়ের আগে যে সম্মান করতে জানে না, তাকে আপনি তাবিজ কবজ খাওয়ায় আপনি তাকে ঠিক করতে পারবেন না। যেই মেয়ে বা যেই ছেলে বিয়ের আগে পরিবারকে সম্মান করতে জানবে না, সে বিয়ের পরে আপনার পরিবারকে সম্মান করবে না। তো এখানে কিন্তু দেখেন আপনার রিলেটেড সম্মান কিন্তু চলে আসছে। হ্যাঁ, যে যে আমাকে সম্মান করতে জানবে, সে আর আমার রিলেটেড আরো 10টা মানুষকে সম্মান করতে জানবে। তো এটা যেমন আমাদের সমাজের সবার জন্য জরুরি, তেমনি হচ্ছে যে লাইফ পার্টনারের ক্ষেত্রে তো এটা 100% যে আপনার এই ভুলগুলোর কখনো আপনার ঠিক হবে না। এটা একদম লাস্ট পর্যায়ে গিয়ে বিয়েটা টিকানো যায় না। তো আপনি কেন হচ্ছে এটা দায়ভার নেবেন? আপনি যেচে গিয়ে আপনি কেন দায়ভার নেবেন? আপনি তো মাদার তেরেসা না। অবশ্যই। এটা সম্পূর্ণ আপনার একটা বিয়েতে আপনার সিদ্ধান্তের উপরে, ফ্যামিলির সিদ্ধান্ত থাকে মাত্র 30%, আর 70% সিদ্ধান্ত থাকে আপনার। আপনি সংসার করবেন, আপনি একমাত্র জানবেন যে আপনার কোনটা জরুরি এবং আপনার কোনটা জরুরি না। সংসার আপনি করবেন, এটার দায়ভারও আপনার নিতে হবে, যেমন তেমনি আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের দায়ভার আপনার নিতে হবে। তো আপনি এই চিন্তা থেকে, আমি আমার দর্শকদেরকে বলছি যে এই চিন্তা থেকে আপনারা বের হয়ে যান যে আপনি ঠিক করার দায়িত্বটা আপনার না। যার বাবা মা তাকে এত বছর যাবত ঠিক করতে পারে নাই, সেটার দায়িত্ব আপনারা নেবেন না। তো এই ধারণা থেকে সরে আসেন যে বিয়ের পর ঠিক হয়ে যাবে। বিয়ের পর আসলে ঠিক হয় না। এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে তারপর আমরা ম্যাচ মেকিং করি, বা এই জন্যই আমাদের মিটিং গুলো রাখি। একটা মিটিং না, 3-4টা মিটিং করে তারপর আমরা বিয়ের পর্যায়ে যাই। জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে যে ভুলগুলো আমরা হচ্ছে যে সম্মুখীন হচ্ছি বা আমরা করছি, সেগুলো থেকে আমরা যাতে বিরত থাকি। আপু, আপনার থেকে জানতে পারলাম যে বিয়ে সংক্রান্ত বা জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে কি কি ভুল হচ্ছে, এগুলো সম্পর্কে আপনি আমাদেরকে বললেন। কিন্তু এর সাথে আরেকটা কোশ্চেন রিলেটেড হয়
যে ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ নাকি সম্মান বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমার কাছে ভালোবাসা এবং সম্মান এই দুটোর মধ্যে পার্থক্য করতে গেলে দুটোই লাগে। কিন্তু আমাকে যদি আপনি বাছতে বলেন বা হচ্ছে চুজ করতে বলেন, সেক্ষেত্রে আমি বলব সম্মান। হ্যাঁ? তো আপনার ভালোবাসাও জরুরি, আপনার সম্মানও জরুরি। কিন্তু আপনি যেখানে সম্মান করবেন সেখানে অটোমেটিক্যালি ভালোবাসা চলে আসবে। যেখানে ভালোবাসবেন কিন্তু সম্মান দিবেন না, সেখানে আপনার ভালোবাসাও টিকবেন না, আপনার সম্মানও টিকবে না। তো ভালোবাসা আর সম্মান দুটোর মধ্যে পার্থক্য করতে গেলে আপনার ডেফিনিটলি আপনার আগে চুজ করতে হবে, আগে মানুষটা আমাকে সম্মান করতে পারছে কিনা। সম্মানের অপরিহার্যতা আমি বলে শেষ করতে পারবো না একটা ম্যারিটাল লাইফে। শুধু হাজবেন্ড ওয়াইফের মধ্যেই যে আপনার সম্মানটা মেনটেন করতে হবে তা কিন্তু একটা বন্ধুত্ব বলেন, আপনার কলিগ বলেন, সব জায়গায় এই জিনিসটা মেনটেন করতে হবে। অ্যাজ এ হিউম্যান বিং আপনার যেখানে সম্মান আছে সেখানে সবই আছে, যেখানে সম্মান নাই সেখানে ভালোবাসা তো দূরের কথা, একটা ভালো জিনিস আপনার ভালো লাগবে না। দিন শেষে সবাই আমরা আমাদের সেলফ রেসপেক্টটাকে খুব বেশি ভালোবাসি, এটা আপনি যাই বলেন না কেন। দিন শেষে আপনি আপনার সেলফ রেসপেক্টের উপরে কিচ্ছু নাই, সেটা মেয়ে হোক ছেলে হোক। তো লাইফ পার্টনার চুজের ক্ষেত্রে ডেফিনেটলি আপনার আগে ভালোবাসার মোহ এগুলো না দেখে আগে দেখবেন যে মানুষটা আমাকে এবং আমার পরিবারকে সম্মান করতে পারছে কিনা। বিয়ের কিন্তু একটা মোমেন্ট অফ টাইম থাকে। আমরা অনেক গার্জিয়ানের ক্ষেত্রেও কিন্তু আপনার এই ভুলটা হয়ে থাকে। বেশি ক্যারিয়ার দেখে বা হচ্ছে আপনার এটা খুঁজতে খুঁজতে তখন আবার লেট ম্যারেজের আন্ডারে চলে যায়। তো আমরা এই লাইফ পার্টনারটা খুঁজতে গিয়ে যেন আবার খুব বেশি দেরি করে না ফেলি। হ্যাঁ, এবং হচ্ছে দিন শেষে একটা কথাই বলবো যে লাইফ পার্টনার খোঁজাটা এটা কোনো প্রতিযোগিতা না, এটা কোনো প্রতিদ্বন্দ্বিতা না। এটা হচ্ছে যে আমরা এমন একটা মানুষকে খুঁজবো যে আমার একটা আশ্রয়ের জায়গা হয়। হ্যাঁ, দিন শেষে আমি যার কাছে আমি আমার খোলা বইয়ের মতো শান্তির মতো কথা বলতে পারি, দিন শেষ যে মানুষটা আমার পরিবারকে আমাকে সম্মান করবে। হ্যাঁ, এটা একটা প্রতিযোগিতা না, আমরা ওইভাবেই খুঁজবো, সেটা ছেলের ক্ষেত্রে হোক সেটা মেয়ের ক্ষেত্রে হোক। ইমোশনালি ড্যামেজ যেন না হয় জায়গাগুলো। হ্যাঁ, আমরা সেই দিকে খেয়াল রাখবো যাতে আল্লাহ যাতে আমাদের মাধ্যমে সবাইকে সুন্দর একটা লাইফ পার্টনার খোঁজার সুযোগ করে দেয়। ধন্যবাদ। এই আলোচনা কাউকে বিচার করা নয়, বরং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করা। আপনার মতে একজন জীবনসঙ্গীর ভালো গুণগুলো কি কি সেটা আমাদের কমেন্টে জানান, এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নেক্সট পর্বে আপনাদের এই মন্তব্যগুলো সম্পর্কে আলোচনা করব।